তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ এসেছি ডিসকাশন করতে। তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের। তো অনেকেরই প্রশ্ন, অনেকের কোয়ারিজ কিন্তু আসতে চলেছে বা এসে গেছে আমাদের কাছে যে স্যার কি হতে পারে আমাদের সেফ জোন, মানে কোন জোনটা আমরা সিলেক্ট করতে পারবো বা সিলেক্ট করব যেটাতে করলে আমাদের একটা চাকরি বাঁধা বা কোনো প্রবলেম হবে না। তো এই সেফ জোন তোমাদের কি হতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিওটি। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে ভুলো না। আমরা অবশ্যই আলোচনা করব একদমই ইন ডিটেলে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। অনেকে নতুন রয়েছে এই সেশনে, তো তাদেরকে একটু বলে রাখি যে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের 2025-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং তার আগে একটি ডিটেল নোটিফিকেশন পাবলিশ হয়েছিল আরআরবির তরফ থেকে। তো যদি আমরা সেই ইম্পর্টেন্ট ডেট একটু দেখে নিই যে কোন তারিখে কি হচ্ছে, তো দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে যে আমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে 21-এ। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 21শে অক্টোবর থেকে এবং যেটা শেষ হবে ফর্ম ফিল আপ 20 নভেম্বর পর্যন্ত। মানে 21শে অক্টোবর থেকে 20 নভেম্বর ঠিক রাত 11:59 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমাদের মানে একদমই ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন আমরা দেখে নিলাম 20 তারিখ, তোমাদের অনেকেই কিন্তু ফি আমাদের পেমেন্ট করতে একটু ডিলে কর, ঠিক আছে, বা অনেকের ক্ষেত্রে ফি পেমেন্ট হয় না, তাদের জন্য বলে রাখি দুদিন এক্সট্রা রাখা হয়েছে। মানে 22শে নভেম্বর পর্যন্ত তুমি কিন্তু আলটিমেটলি ফিজ পেমেন্ট করতে পারবে। চলে আসছি, তারপর তোমাদের থাকছে একটা ডেট, যেই ডেটে তোমরা মডিফাই করতে পারবে। মানে ধরো তোমরা ফর্ম ফিল আপ করছো, সেই ফর্ম ফিল আপ করতে করতে কোনো জায়গায় মিস্টেকস হয়েছে, সেটা তোমরা ওভারলুক করে চলে গেছো এবং তারপর ফর্ম যখন সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি, তারপর তোমরা দেখছো যে তোমাদের একটা জায়গাতে বা একটা ফিল্ডে একটু চেঞ্জেস দরকার বা একটু ভুল হয়ে গেছে। তো সেই মডিফিকেশনের ডেট কিন্তু থাকছে 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত। 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত তোমাদের থাকছে কিন্তু আমাদের বলতে পারো যে মডিফিকেশন উইন্ডো। ক্লিয়ার? এবং তারপর থাকছে যে ডেটস ডিউরিং উইচ দ্য এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস। মানে স্ক্রাইব ডিটেলস তোমরা কিন্তু প্রোভাইড করতে পারবে বা দিতে পারবে আমাদের 3রা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত। যারা নতুন এই সেশনে বা এই চ্যানেলে যারা আরআরবি এনটিপিসি এক্সামিনেশন দিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলে রাখলাম এই ইম্পর্টেন্ট ডেট, এই ডেটগুলোতেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং চলবে এবং তার পাশাপাশি মডিফিকেশন উইন্ডো কিন্তু ওপেন হবে। খুব ভালো কথা। আমরা দেখলাম গ্র্যাজুয়েট লেভেলের ইম্পর্টেন্ট ডেটস। আমাদের এবার দেখতে হবে যে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। আমরা যদি দেখি যে এই বছর 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের টোটাল যে ভ্যাকেন্সি, মানে টেন্টেটিভ ভ্যাকেন্সি, সেই টেন্টেটিভ ভ্যাকেন্সি হচ্ছে কিন্তু 5810টি এবং এটা আমাদের প্রত্যেকটা যে পোস্ট, সেই পোস্ট মিলিয়ে, যেমন ধরো যদি বলি যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য 161টি পোস্ট রয়েছে, স্টেশন মাস্টারের জন্য হচ্ছে 615টি পোস্ট রয়েছে, থাকছে গুডস ট্রেন ম্যানেজারের জন্য 3416টি পোস্ট রয়েছে, থাকছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য রয়েছে 921টি পোস্ট, থাকছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য থাকছে 638টি পোস্ট এবং অবশ্যই করে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে 59টি পোস্ট। এবং মনে রাখতে হবে এই যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট 59, এই 59টা পোস্ট কিন্তু শুধুমাত্র আমাদের আরআরবি কলকাতা জোনের, আর কোনো জোনে কিন্তু নেই। তো তোমাদের ক্ষেত্রে এটা একটা কিন্তু সুবিধা, ঠিক আছে। যারা A2 ক্যাটাগরির মধ্যে পড়ছো, মানে যাদের চশমা নেই, যাদের চোখের কোনো প্রবলেম নেই, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একদম A2, তাদের জন্য কিন্তু একটা মানে সুবর্ণ সুযোগ বলতে পারো যে 59টা যে পোস্ট সেটা শুধুমাত্র কলকাতায়, আর কোনো জোনে কিন্তু নেই।
তো সব মিলিয়ে যদি আমরা বলে থাকি তাহলে টোটাল মানে প্রত্যেকটা আরআরবি মিলিয়ে অল টোটাল 5810টি রয়েছে ভ্যাকেন্সি এই আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 2025-এর। তো এই যে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সি কিন্তু লাস্ট ইয়ার মানে 2024-এর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির থেকে একটু কম্পারেটিভলি কিন্তু কম। তো সেই কম্পারেটিভলি যে কম তার জন্য আমাদের কম্পিটিশন তো আর কম হবে না, কম্পিটিশন থাকবে হিউজ লেভেলের। তো তার জন্য আমাদের অবশ্যই করে দেখতে হবে কি, তার জন্য আমাদের অবশ্যই করে দেখতে হবে যে আমাদের প্যাটার্নটা কি, এক্সাম প্যাটার্নের কি কোনো পরিবর্তন হয়েছে। দেখো আমরা যদি দেখি যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটাল আমাদের থাকছে মোট 4খানা স্টেজ। কি কি? একটা হচ্ছে সিবিটি 1, একটা সিবিটি 2, থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং থাকছে কিন্তু মেডিকেল বা আমাদের মেডিকেল টেস্ট বা এমটি। তো সবার আগে আমাদের দেখতে হবে যে সিবিটি 1, সিবিটি 1-এ দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে কিন্তু 1 নম্বর করে। যদি আমরা দেখি যে টোটাল ডিউরেশন বা টাইম থাকছে 90 মিনিট বা 1.5 ঘন্টা। 90 মিনিটের জন্য তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরে, অর্থাৎ সেগ্রিগেশনটা ভালো করে দেখে নাও। থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে জিএস এর মধ্যে বা দুটো মিলিয়েই থাকছে কিন্তু 40 নম্বর। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে থাকছে কিন্তু 30 নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর ক্ষেত্রে থাকছে 30 নম্বর। তো সব মিলিয়ে 100 নম্বরের তোমাদের সিবিটি 1 হতে চলেছে। সময় থাকছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। যারা সিবিটি 1 কোয়ালিফাই করবে তোমরা ডাক পাবে কিন্তু সিবিটি 2-তে। সিবিটি 2-তে যে তোমরা ডাক পাবে সেই সিবিটি 2 এর এক্সাম কিন্তু থাকছে একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? টাইম সেম অর্থাৎ 90 মিনিট সময়, ঠিক আছে, একটু নাম্বারটা বেড়ে যাচ্ছে। মানে সিবিটি 1-এ যেটা 100 নম্বরে পরীক্ষা হতো সেইটা হবে কিন্তু সিবিটি 2-তে 120 নম্বরে। তো সাবজেক্টেও কিন্তু বেড়ে যাচ্ছে সেই নাম্বার অফ কোশ্চেন্স। যেমন জেনারেল অ্যাওয়ারনেসে 40টা কোশ্চেন ছিল সিবিটি 1-এ, আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে সিবিটি 2-তে হয়ে যাবে 50টা প্রশ্ন। ম্যাথসে থাকছে সিবিটি 1-এ 30টা, সিবিটি 2-তে 35টা। রিজনিং এ থাকছে 30টা, রিজনিং এ থাকছে 35টা সিবিটি 2-তে। তো সব মিলিয়ে 120টা প্রশ্ন থাকছে, 120 নম্বর। এবং এই 120 নম্বরের মধ্যে যে যেমন পাবে এবং কাট অফ যেমন যাবে সেই অনুযায়ী কিন্তু তারপর তারা চলে যাবে মেডিকেল টেস্টে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের এক্সামিনেশন প্যাটার্ন। অবশ্যই করে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সেন 06/2025 এর মানে এই বছরের এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের। তোমাদের প্রশ্ন আসতে পারে এবার যে স্যার সেফেস্ট জোনটা কি হতে পারে, কারণ আমরা যে জোনে অ্যাপ্লাই করব আমাদের কিন্তু মেন্টালি আমাদের রিজিড থাকতে হবে যে সেই জোনে গিয়েই কিন্তু আমাদের পরীক্ষার সেই জোনে গিয়েই কিন্তু আমাদের আলটিমেটলি চাকরি করতে হবে, আলটিমেটলি জবের পোস্টিং থাকবে সেই জোনে। তো এই যে জোন সিলেকশন এটা কিন্তু ম্যান্ডেটারিলি বিষয়, একটা খুব মানে বলতে পারো যে চটজলদি হয়ে যাওয়ার বিষয় নয়। ভেবে চিনতে এই বিষয়টি কিন্তু মানে আমাদের এগোতে হয় বা এই বিষয়টিকে চুজ করতে হয়। তো এই যে সেফ জোন কি রকম ভাবে আমরা সিলেক্ট করব বা চুজ করব সেটা ডিপেন্ড করে বিভিন্ন প্যারামিটারের উপর। ঠিক আছে, যেমন ধরো আমরা মূলত দুটো ফ্যাক্টর কাজ করে সেফ জোনটাকে চুজ করার জন্য। ঠিক আছে, সেফ জোনকে চুজ করার জন্য আমাদের দরকার কি? দরকার হচ্ছে লাস্ট ইয়ারের কাট অফ। মানে 2024-এর যে পরীক্ষা সেটা 2025-এ যার সিবিটি 1 হয়েছে সেই সিবিটি 1-এ কোন জোনে কেমন কাট অফ গেছে এবং সেই জোনের ভ্যাকেন্সি কেমন ছিল সেই অনুযায়ী ডিপেন্ড করছে। আবার এমনও জোন আছে যেখানে ভ্যাকেন্সি প্রায় নেই বললেই চলে এবং যেটা অনেকটা মানে আমাদের যে হোম টাউন বা হোম লোকেশন সেখান থেকে অনেকটা দূর, তো যার জন্য কিন্তু অনেকে ফিলই করতে চায় না সেই জোনে। বুঝতে পেরেছো? তাহলে দুটো ফ্যাক্টর কাজ করছে, একটা হচ্ছে যে লাস্ট ইয়ারের কাট অফ কেমন, কোন জোনে সব থেকে বেশি গেছে, কোন জোনে সব থেকে কম গেছে, সেই অনুযায়ী আমরা যে আমাদের এই বছরের যে জোন সেই জোনটাকে সিলেক্ট করব, এটা একটা ফ্যাক্টর। এবং আরো একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের একটা মেন্টালিটি কাজ করে যে একটা জোন রয়েছে যেই জোনে ভ্যাকেন্সি খুব কম, সেই জোনে কেউ সেরকম যাবে না। ঠিক আছে, তো আমরা অন্য জোনে চলে আসি না, সেই জোনে যদি আমরা ফিল করি, যদি
মানে আমার মতন আরো 4-5 জন রয়েছে, 4-5 জনের জায়গায় 3-4 জন অলরেডি কিন্তু অন্য জোনে ফিল করে দিয়েছে, আমি তাহলে যে জোনটায় কম সেই জোনে আমরা কেন করব না, সেই জোনেও করতে পারি। তো বিভিন্ন প্যারামিটারের ওপর কিন্তু বেস করে এই জোন সিলেকশন করতে হয়। তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিই যে লাস্ট ইয়ারের কাট অফটা ঠিক কেমন গেছিল। 2025-এ যে মানে এই বছরের যে CBT 1 হয়েছে তার কাট অফ দেখো, আরআরবি আহমেদাবাদে কাট অফ গেছিল 72.86, আর আরআরবি আজমিরের কাট অফ গেছে 77.39, 77.49 গেছে এলাহাবাদ, ব্যাঙ্গালোরে গেছে 64.97, ঠিক আছে। আর যদি ভোপালের কথা বলা হয় 72.9, ভুবনেশ্বরে হচ্ছে 71.91, বিলাসপুরে হচ্ছে 68.79, চণ্ডীগড়ে দেখো সব থেকে ম্যাক্সিমাম 82.27 কাট অফ গেছে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে। চেন্নাইতে হচ্ছে 72.14, গোরখপুরে হচ্ছে 77.47, যদি আমরা কলকাতা জোনের কথা বলি 79.5, মালদা জোনে অনেকটাই কম 61.87 কাট অফ, ঠিক আছে। এবং যদি আমরা বাকি যে আমাদের জোন রয়েছে যেমন ধরো মুম্বাই জোনে হচ্ছে 77.05, ঠিক আছে। মুজাফফরপুরে আরো কম, সব থেকে কম মুজাফফরপুরে গেছে 57.97 কাট অফ, ঠিক আছে ফর জেনারেল। 63.03 গেছে পাটনাতে, রাঁচিতে গেছে 63.75, 77.72 গেছে হচ্ছে আমাদের সেকেন্দ্রাবাদ, শিলিগুড়িতে 67.52, তিরুবনন্তপুরমে গেছে 79.75। আমি এগুলো বললাম ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য যেগুলোর কাট অফ গেছে। তাহলে স্যার আমরা জোন সিলেকশনটা কিভাবে করব? কাট অফ তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাই এবং লো মিলিয়ে মিশে রয়েছে। আমি তোমাদের জন্য স্পেসিফিক্যালি এনেছি যে এই বছরের যে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে জোন ওয়াইজ, সেটা তোমাদেরই সুবিধার্থে একদমই ডিক্রিজিং অর্ডারে নিয়ে এসেছি, অর্থাৎ যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি তারপরে কোনটা। তো দেখো সবার প্রথমে আমি রেখেছি বিলাসপুরে, কারণ বিলাসপুরে সব থেকে বেশি কিন্তু কাট অফ গেছে, অর্থাৎ 800 মানে কাট অফ বলতে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 864। ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস মিলিয়ে প্রায় 884টি কাট অফ কিন্তু গেছে। তো যদি আমি তোমাদের কম্প্যারিজনটা করাই যে এই বছরে 864 ভ্যাকেন্সি রয়েছে এখনো পর্যন্ত, আর অন্যদিকে যদি আমি কাট অফটা দেখি, কাট অফ গেছে 68.79, তো আমাদের কাছে এটা কিন্তু একটা সেফেস্ট জোন হতে পারে। কারণ যদি আমরা বলি যে 65 থেকে 75 যে মানে এই যে কাট অফের রেঞ্জ, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি এর পর হয়ে যায় মানে 75 প্লাস হয়ে গেল, তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে একটু প্রবলেমেটিক, আমাদের পক্ষে একটু চাপের কারণ সেটা আমরা বলতে পারি যে সেটা কিন্তু আমাদের সেফেস্ট জোন নয়। যেমন ধরো যদি বলি যে 79.5 কাট অফ গেছে কিন্তু কলকাতা জোনে, অন্যদিকে কলকাতা জোনের ভ্যাকেন্সি দেখো সেকেন্ড হাইয়েস্ট মানে 685। আমি কিন্তু বলতে পারবো না যে এই কলকাতা জোনে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ হয়ে থাকে, ঠিক আছে। তো 685টি আমাদের ভ্যাকেন্সি রয়েছে মাত্র, এবং আমাদের কাট অফও এখানে যায় মানে যাচ্ছে বেশি, তাহলে আমরা কি কলকাতা জোনকে সেফেস্ট জোন বলতে পারবো? আমরা কিন্তু সেফেস্ট জোন বলতে পারবো না কলকাতাকে, কিন্তু অন্যদিকে আমরা বিলাসপুরকে কিন্তু সেফেস্ট জোন বলতে পারি, এটা অ্যাজাম্পশন, ঠিক আছে। তাহলে বিলাসপুরে দেখো 350টাই হচ্ছে ইউআরদের জন্য ভ্যাকেন্সি, ঠিক আছে। কাট অফ দেখো এখানে কম্পারেটিভলি একটু কম গেছিল, অর্থাৎ 68.79। তাহলে আমরা বলতে পারি যে বিলাসপুরের আমরা সেফ জোন হিসেবে চুজ করতে পারি। অন্যদিকে দেখো রয়েছে রাঁচির ভ্যাকেন্সি কত? রাঁচির ভ্যাকেন্সি হচ্ছে 651, 651টি। তো যদি আমি একটু কাট অফের দিকে চলে আসি, যে রাঁচির কাট অফ কত গেছিল? 63.75। আমাদের কাছে এক্ষুনি বললাম যে 65 to 75 এই রেঞ্জের মধ্যে যদি কাট অফ আমাদের কোনো জোনের থাকে তাহলে সেটাকে আমরা সেফ বলতে পারি। তার বেশি হয়ে গেলে কিন্তু সেই জোন আমাদের আর সেফেস্ট জোন নয়, কারণ যেমন ভ্যাকেন্সিও রয়েছে, যেমন কাট অফও বেশি মানে বেড়ে যাচ্ছে বা বেশি হচ্ছে, তাহলে সেটা আমাদের জন্য প্রবলেমেটিক, আমাদের জন্য কষ্টসাধ্য, তো সেটা আমরা করব না। তো অন্য যে জোন সেই জোনটা আমরা সিলেক্ট করব।
ঠিক আছে, রাঁচির যেমন 63.75 কাট অফ গেছে, অন্যদিকে দেখো থার্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি, থার্ড হাইয়েস্ট কিন্তু আমাদের ভ্যাকেন্সি 651। তাহলে আমরা বলতে পারি যে এই রাঁচি কিন্তু হয়ে যাচ্ছে একটা সেফেস্ট জোন। অন্যদিকে যে মালদার যদি কথা বলা হয় 522টা ভ্যাকেন্সি রয়েছে এই বছর, আর কাট অফ গেছিল আগে কত দেখো 6 মানে বেশি না 61 পয়েন্ট সামথিং কাট অফ গেছিল, কত এই যে 61.87 মাত্র কাট অফ গেছে। তো অনেকেই কিন্তু এই মালদাকে সেফ জোন হিসেবে কনসিডার করবে, ঠিক আছে, সেফ জোন হিসেবে কিন্তু কনসিডার করবে। তো যেটা তোমাদের বলার বিষয় আলটিমেটলি যেটা তোমাদের বললাম যে মূলত দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেফ জোনটাকে সিলেক্ট করতে হয়। যেমন একটা হচ্ছে যে ভ্যাকেন্সি বেশি, আবার তার পাশাপাশি কাট অফও যাচ্ছে বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জোনটা আমাদের জন্য সেফ নয়। অন্যদিকে যেই জোন দেখো আমাদের কম, মানে ধরো একদমই বলতে পারি যে এই হচ্ছে শিলিগুড়ি দেখো মাত্র 21টা ভ্যাকেন্সি, আমরা কি ফিল করব এখানে? শিলিগুড়ির যদি আমরা কাট অফ দেখি, কাট অফ হচ্ছে 67.52, যতই 67.52 কাট অফ থাক না কেন ভ্যাকেন্সিটা তো ম্যাটার করছে, মাত্র 21টা, তাহলে এক্ষেত্রে কিন্তু শিলিগুড়ি আমাদের সেফ জোন হতেই পারে না, সেফ জোন একদমই নয়। তো আমাদের রেসপেক্টে যদি তোমরা আমার সাজেশন চাও, আমি বলবো যে মূলত যেগুলো বললাম যে বিলাসপুর, রাঁচি, ঠিক আছে, মালদা, তারপর তোমাদের বলতে পারো যে ভোপাল, ঠিক আছে, এই যে জোন রয়েছে এই জোনগুলো তোমাদের জন্য কিন্তু সেফ জোন। তো এই অনুযায়ী তোমরা কিন্তু ফিল করতে পারো তোমাদের ফর্ম, ঠিক আছে, বেশি কিন্তু সময় বাকি নেই। 21 তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, 20 নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তোমাদের জন্য যদি তোমরা আরআরবি এনটিপিসি রিলেটেড, আরআরবি এনটিপিসি রিগার্ডিং যে ক্লাসেস মানে ফ্রি সেশন চাইছো, ফ্রি ক্লাসেস চাইছো, অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করে জানিও যে হ্যাঁ স্যার ফ্রি ক্লাস চাই, এই বলে কমেন্টই করে দিও। আর এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের আরআরবি এনটিপিসির ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি তোমাদের শেয়ার করে দেবো, সেই লিংকে কিন্তু সকলে ক্লিক করে জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখান থেকে তোমরা প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের জন্য স্পেসিফিক্যালি তোমাদের জন্য যারা তোমরা চাইছো যে ক্লাস করতে, ফ্রি সেশন চাইতে এবং তার পাশাপাশি ডেডিকেটেডলি ক্লাস করতে, আরআরবি এনটিপিসি কে এবার আমাদের সিলেকশন নিতেই হবে আরআরবিতে বা রেলওয়েজে, তোমাদের জন্য কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আসতে চলেছে আরআরবি এনটিপিসির নতুন ব্যাচ বা ডেডিকেটেড পেড ব্যাচ। যারা তোমরা চাইছো, এখানে দেখো নাম্বারটি রয়েছে, আরো একবার তোমাদের নাম্বারটি আমি একটু লিখে দিচ্ছি, 8240968588 এই নাম্বারে অবশ্যই করে কিন্তু কল করে নিও যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো। সেশনটি যদি মনে হয় তোমাদের ফ্রুটফুল, সেশনটি যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং তোমরা আর কেমন ধরনের সেশন চাইছো, কোন টপিকের সেশন চাইছো, সেই রিলেটেড বা সেই রিগার্ডিং টপিক কিন্তু জানিয়ে দিও এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অফলাইনে অবশ্যই, ঠিক আছে। তো সেই টপিকেরই কিন্তু আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।